আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সবার প্রথমেই বলি গুড মর্নিং, কারণ এখন সকাল 5টা বাজে। আজকে এত সকালবেলা সকলের উঠে যাওয়ার কারণ হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি বেড়াতে। আমার গলার আওয়াজ, চোখ মুখ দেখে বুঝতেই পারছেন আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি। আর বাইরেও ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে। এবার যাবো, সকলে মিলে রেডি হব, তারপর রওনা দেবো। আমাদের 5টা 45 নাগাদ ক্যাব আসার কথা। চলুন দেরি না করে এবার যাই, রেডি হয়ে নিই। চলো। হ্যাঁ চল। বাকিরা সবাই নিচে নেমে গেছে, এবার আমরাও চাবি টাবি দিয়ে নামছি। এখন 6টা 5, আমরা রওনা দিয়ে দিয়েছি করুণাময়ী বাস স্টপের উদ্দেশ্যে। আমরা এই গাড়িতে আছি, বাবা, মামনি, রিভু আর আমি। পরের গাড়িতে রাজা, ছোটদি আর বড়দি আসছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সি বিচে। অনেক বালি নিয়ে খেলবে তুমি? আর তোমার কোলে কে আছে? গোপালও দেখবে। আজকে সপরিবারে কথাটা বলাই যেত যদি মানিকদা, অমিয়দা, মেহাও আমাদের সাথে থাকতো। খুব মিস করছি জানেন। প্রতিটা মুহূর্তে কোনো একটা কাজ করতে গেলেই মনে হচ্ছে ওরা যদি থাকতো তাহলে এটা করতাম, ওটা করতাম। যাকগে, বলি 8 জনে মিলেই আমরা রওনা দিচ্ছি। আমাদের গন্তব্য আজকে দীঘা। তার জন্য করুণাময়ী থেকেই আমরা বাস ধরলাম। আর আপনারা তো জানেনই, নিউ টাউন থেকে করুণাময়ী ওই 10 মিনিট মতন সময় লাগে। যা রিবু, বিস্কিট খেতে খেতে আমাদের বাস ছেড়ে দিয়েছে। এখন 6:30 বাজে, আমার ঘড়িটা একটু ফাস্ট। ঠিক 7:30 নাগাদ আমরা ধর্মতলায় পৌঁছিয়ে গিয়েছি। আর এখানে ওই 10 মিনিটের মতন একটু ব্রেক দিয়েছিল, তারই মাঝখানে একটু চা, একটু বিস্কিট খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। এবার বাস যাচ্ছে সোজা দীঘার দিকে। মাঝখানে কোলাঘাটে একটা স্টপেজ পাবো। এই যে রাস্তায় গঙ্গা নদী দেখে আমাদের রামারেবু কিন্তু প্রচণ্ড খুশি। তুমি দেখলে? ওরে বাবা, ঘুরে আবার তোমার করে পড়েও গেল। মাথায় কেউ জল দাও প্লিজ। আজ তো শুক্রবার, হাট বসেছে। আমরা মাঝে মধ্যেই মেদিনীপুর যাওয়ার পথে এই হাটটাকে দেখতে পাই। একবার আসার খুব ইচ্ছা আছে জানেন। কলকাতা থেকে মেদিনীপুর মানে পশ্চিম মেদিনীপুর যেতে 3.5 ঘন্টা মতন সময় লাগে, কিন্তু দীঘা যেতে 5 ঘন্টা সময় লেগে যাবে বলছেন। আর বাবা দেখছি এদিকে একটা বড় ছোলা ভাজার প্যাকেট নিয়ে এসেছেন। যখনই বাস চলতে শুরু করেছে একটু একটু করে কেটে সকলের হাতে হাতে দিচ্ছেন, যাতে কেউ বোরও না হয় আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। চলো, কোলাঘাটে চলে এসেছি। চলো, এবার ব্রেকফাস্ট করবে তো? হ্যাঁ। চলো, সবাই আগে নেমে পড়েছে, এবার আমরা নামছি। ব্রেকফাস্টে সকলেই সকলের পছন্দের খাবার নিয়ে নিয়েছে। তবে বাবা বাইরের খাবার তো খুব কম খান, সেই জন্য বাবা ব্রেকফাস্টে খেয়েছেন ছাতু। চলুন, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে চলে এসেছি বাসে। বাসও ছেড়ে দিয়েছে। রামা এসেছিল আমার কাছে হোমওয়ার্ক করতে, কিন্তু কিছুক্ষণ হোমওয়ার্ক করবার পর বেচারা ওরও ঘুম পেয়ে গিয়েছে, অনেকটা সকালে উঠেছে তো। আর এদিকে বাসেরও সকলেই ঘুমিয়ে পড়েছে। তবে আমার চোখে আর ওই যে রিভুসোনার চোখেও কিন্তু ঘুম নেই। রিভুসোনা কিন্তু মায়ের ভয়ে চুপটি করে কোলটাতে শুয়ে রয়েছে। এখন 11:15 বাজে, আমরা বাস থেকে নেমে পড়েছি। এখন সোজা যাচ্ছি হোটেলের দিকে। আমাদের যে হোটেল বুক করা রয়েছে সেগুলো বাবাই করেছেন। তো সেই হোটেলে ফোন করা হয়েছিল, ওখান থেকেই ওনারা আমাদেরকে 2টো টোটো পাঠিয়েছেন। এখন টোটোতে করেই যাচ্ছি হোটেলে। তারপর গিয়ে আপনাদের দেখাই। সামনের টোটোতে বড়দিরা আছে আর পিছনে আমরা যাচ্ছি। চলুন, চলে এসেছি হোটেলের একেবারেই কাছে। বাস থেকে আমরা বিবেকানন্দ স্ট্যাচুর ওখানে নেমেছিলাম। তারপর ওখান থেকে টোটো করে ওই 5 মিনিটের মতন সময় লাগলো। হোটেলের লোকেশানটা এতই ভালো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির, হোটেল থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব শুধুমাত্র একটা পাঁচিলের। একদম পাশেই।
এই যে ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছেন, আর বাইরে এতটাই গরম আর সকলে এতটাই ক্লান্ত, মোটামুটি এই ওয়েলকাম ড্রিঙ্কস হাতে পাওয়ার সাথে সাথেই বাচ্চারাও খেতে শুরু করে দিয়েছে। ওনাদের রিসেপশন এরিয়ারই একটা কর্নারে এত সুন্দর করে রাধা মাধবের মূর্তিটা তৈরি করা রয়েছে, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। পুরো হোটেলটাই কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা। রিসেপশনে সমস্ত রকমের ফর্মালিটি শেষ করে আমরা এখন চলে এসেছি রুমগুলো দেখতে। আমরা আগামী যে কয়েকটা দিন দীঘাতে আছি, তো তার জন্য ওই 4টে মতন রুম নিয়েছি। বাচ্চাদের এক্সাইটমেন্টটা কিন্তু সব থেকে বেশি, জানেন, ওরাই এসে সব থেকে আগে সমস্ত রুমগুলোকে দেখে নিয়েছে, আর সবার শেষে সকলেরই পছন্দ হয়েছে এই রুমটা। এত অসাধারণ রুমগুলোর ইন্টেরিয়ার ডেকোরেশন, আর এই রুমটা সকলের পছন্দ হওয়ার প্রধান দুটো কারণ রয়েছে, যেগুলো একেবারে মন কেড়ে নেবে। তো প্রথম কারণটা একটু পরেই দেখাচ্ছি, চলুন একটু রুম ট্যুর দিয়ে দিই আপনাদের। প্রত্যেকটা রুমেই এনারা এসি, ফ্রিজ আর তার সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে, আর ওনারা টয়লেট্রি সেটও দিয়ে দিয়েছেন। এই যে দ্বিতীয় আকর্ষণীয় জিনিস হচ্ছে রুমটার এই গোল বেডটা, যেটা বাচ্চাদের খুব পছন্দ হয়েছে। ওরা এসেই টাওয়াল দিয়ে যে ডেকোরেশনগুলো করা ছিল সেগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর সব থেকে প্রধান আকর্ষণ হচ্ছে বেডের পিছনের দিকেই যে জানলাটা রয়েছে, সেখান থেকে সোজা জগন্নাথ মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। চলে এসেছি দ্বিতীয় রুমে। প্রত্যেকটা রুমেরই এত অসাধারণ ইন্টেরিয়ার ডেকোরেশন, আর সব রুমগুলোতেই ওনারা কিন্তু সমস্ত রকমের ফেসিলিটিস দিয়েছেন। এটা হচ্ছে রুমের ব্যালকনিটা। আসলে ওই আগের রুমটা সকলের পছন্দ হওয়ার কারণ হচ্ছে ওখান থেকে ওই ভিউটা সকলের এতটাই পছন্দ হয়েছে, সকলে চাইছে আমি আর রাজা ওই রুমটাতে থাকি। কিন্তু আমরা নিজেরাও ভাবলাম, জানেন, ভবিষ্যতে সুযোগ সময় পেলে আমরা তো আসতে পারবো দীঘা, আর যদি রিসেপশানে ফোন করি তাহলে হয়তো ওই রুমটা খালি থাকলে পেয়েও যেতে পারি। কিন্তু বড়দি আজ অনেক বছর পর দীঘাতে আসছে, হয়তো এর পরে ইউএসএর থেকে মেদিনীপুর কিংবা কলকাতায় আসলে হয়তো দীঘাতে না আসাও হতে পারে। ওর নিশ্চয়তাটা খুবই কম। সেই জন্য আমরা দুজনে মিলে ভাবলাম যে বড়দিকেই ওই রুমে থাকতে বলবো। বড়দি প্রথম দিকটাতে একটুও রাজি হচ্ছিল না, তারপর মামুনি, বাবা, ছোটদি সকলে মিলে বোঝানোর পর বড়দি রাজি হয়েছে ওখানে থাকতে। আর এটা হচ্ছে ছোটদির রুম। আর রিভু সোনা তো রুমে ঢুকেই এত কিছু ওয়েলকাম কিটে দেখতে পেয়ে ভীষণ খুশি। আর সবশেষে এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমের ব্যালকনির থেকেও কিন্তু জগন্নাথ মন্দিরকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। দেখুন, মিথুন এসে না এসে গোপালদের ব্যবস্থা করছে, দুই ভাই বসে পড়বে ওখানে। আপনারা তো জানেনই আমরা যেখানেই যাই আমাদের সাথে গোপাল সোনা যায়, তবে এবারে ছোটদির গোপালও কিন্তু আমাদের সাথে ঘুরতে এসেছে। তাই রুমে ঢুকে সমস্ত কিছু একটু গুছিয়ে নেওয়ার পর আমরা নিজেরা লাঞ্চ করতে যাওয়ার আগে গোপাল সোনাদেরকে ভালো করে বসিয়ে দিয়েছি। আর ওনারা যে আমাদের ওয়েলকাম কিটে কাজু বাদাম, পিস্তা এ সমস্ত দিয়েছিলেন, সেখান থেকেই গোপাল সোনাকেও একটু দিয়ে দিয়েছি। চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে ওনাদেরই হোটেলের সাথে যে রেস্টুরেন্ট এরিয়াটা রয়েছে সেখানেই। এত সুন্দর করে এই জায়গাটা সাজানো, এই যে প্রত্যেকটা পেন্টিং দেখছেন, এগুলো কিন্তু সমস্ত কিছুই হাতে আঁকা অয়েল পেন্টিং। কি অসাধারণ না? আসলে সকালবেলা সকলে বেরিয়েছি, তো তারপর বাইরে টুকটাক করে একটু খাবার খেলেও কিন্তু বাচ্চাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, তাই স্নান টান করে বাচ্চারাই সবার প্রথমে চলে এসেছে, তারপর বাকিরা আসছে। আজকে কিন্তু আমাদের রিভু সোনা ঠিক করেছে নিজের হাতেই খাবে। আসলে ডাইনিং টেবিলে এত রকমের খাবার দেখতে পেয়েছে, তো তাছাড়া বলে না বাচ্চারা ডাইনিং টেবিলে বসে খেলে নিজে হাতে খাওয়া শিখে যায়। ও সাধারণত দুপুরবেলার খাবারটা ওকে খাইয়েই দিতে হয়, কিন্তু রাতের খাবারটাও নিজে হাতেই খেতে পারে। আজকের আমাদের মেনু কিন্তু অনেকটা লম্বা। রয়েছে ভাত, তার সাথে ডাল, তারপরে শাক চচ্চড়ি, রয়েছে আলু পোস্ত, পটলের দোরমা, আর আমি আজকে নিয়েছি পমফ্রেট মাছ। ওনারা সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছটা তৈরি করে দিয়েছেন। আর বাকিরা সকলেই নিয়েছে কাঁকড়ার ঝাল। আচ্ছা, মামনি কিরকম লেগেছে? ঠিক আছে।
খেয়ে নাও। আমি তো কাঁকড়া খাই না, আসলে কাঁকড়া খেলে না দেখি পেটটা একটু ব্যথা করে, কিন্তু মাছ আমার বড় পছন্দের জানেন। তাই আজকে ওনারা বানিয়েছেন পমফ্রেট মাছ, আর মাছটা ভীষণ ফ্রেশ, বানিয়েছেনও খুব ভালো করে। সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেটের ঝাল। এখন সন্ধে 6:30, বড়দি রুমে চায়ের সাথে আমাদের আড্ডা বসেছে। এত কিছু বলছি, আপনাদেরকে এই হোটেলের কথাটাই বলা হয়নি জানেন। আমরা যে হোটেলটাতে আছি তার নাম হচ্ছে হোটেল যশোদা। আমি স্ক্রিনে ওনাদের নাম্বারটা দিয়ে দেব, আপনাদের যদি দরকার পড়ে তাহলে ওই নাম্বারেও আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই যে আমি রেডি হয়ে গিয়েছি, আর ওইদিকে রাজাও রেডি। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, সেই জন্যেই আমরা একটু ব্যালকনিটাতে এলাম মন্দিরটা দেখবো বলে। দাঁড়ান একবার ব্যালকনি থেকে মন্দিরটাকে দেখাই। আজকে প্রচুর ভিড় মন্দিরে, দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাই। এই যে কত মানুষজন হাঁটছেন। অনেকক্ষণ ধরেই আমি আর রাজা লক্ষ্য করছি মন্দিরের চূড়াতে যেখানে চক্র রয়েছে সেখানে যেন মনে হচ্ছে কিছু একটা জ্বলছে। এখনও বুঝতে পারছি না জানেন, ওটা আগুন না কোনো লাইটের কারুকার্য। হয়তো তার উপরে পতাকাটা উড়ছে বলেই মনে হচ্ছে জ্বলছে। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। এই যে এদিকে বাকিরাও ভালো করে তৈরি হয়ে নিয়েছে। এখন সন্ধে 7:30 মতো বাজে। আমরা সকলে মিলে যাচ্ছি ওল্ড দীঘা। ওখানে একটা ছোট পার্কের মতন আছে, আর তাছাড়া ওখানে গেলে আমরা একটু সমুদ্র দেখতে পাবো। আমাদের রিভূষণা আর রামা কিন্তু প্রচণ্ড খুশি, কারণ টোটো চাপা ওদের আবার ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমাদের এখানে সমস্ত রাস্তায় টোটো করে যেতে হচ্ছে, তাই ওদের ভারী মজা। এই যে আমরা চলে এসেছি ওল্ড দীঘার এই পার্কটাতে। আর ঢোকার সাথে সাথেই রিভূষণা কিন্তু দেখতে পেয়ে গিয়েছে আলো ঝোলা গাড়ি, আর রিভুর মামাই আর আমি দেখতে পেয়েছি এই যে দিগন্ত বিস্তৃত সমুদ্র, যেটা দেখবার জন্য দীঘা কিংবা পুরীর দিকেই বাঙালিরা ছুটে যায়। আমি আর মামনি এখন বিচের ধারে হাঁটছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর এটা ওল্ড দীঘা বিচ না মামনি? একটু ক্রাউডেড আছে, কিন্তু তাও সমুদ্রের ধারে ধারে হাঁটতে হাঁটতেই এত সুন্দর হাওয়া খাওয়ার জন্যই তো সমুদ্রে আসা। সন্ধ্যের আলোতে এই পার্কটা কি সুন্দর লাগছে দেখুন। 2015 সালে আমি প্রথমবার দীঘা এসেছিলাম ছোটদা ভাইয়ের সাথে। তখনও এই পার্কটাতে এসেছিলাম। তখনকার দীঘার সাথে এখনকার দীঘার অনেকটাই মিল রয়েছে, তবে একটু আধটু জিনিস দেখছি একটু আপডেট হয়েছে। এদিকে দিদা নাতি সারা দিনে নানান রকমের কাজের পর একেবারে ক্লান্ত হয়ে বসে পড়েছে। আমাদের সকলেরও একটু খিদে খিদে পাচ্ছে, আর এই সমুদ্রের ধারে আসলে একটু ভেলপুরি একটু পাপড়ি চাট খেতে বেশ ভালোই লাগে। এদিকে আবার দেখছি একটু ঘুগনিও বিক্রি হচ্ছে, তবে আর ঘুগনি কিনিনি, সকলের জন্য একটু করে ভেলপুরিই নিয়ে নিলাম। আমরা এখন যেখানে আছি এই ওল্ড দীঘার পূর্ববর্তী নাম ছিল বীরকুল। ওয়ারেন হেস্টিংস 1800 শতকে এই জায়গাটির নামকরণ করেন ব্রাইটন অফ দ্য ইস্ট। তারপর 1923 সালে জন ফ্র্যাঙ্ক স্মিথ নামক একজন ব্রিটিশ নাগরিক এখানে এসে বসবাস শুরু করেন। এখানকার সৌন্দর্যে তিনি এতটাই অভিভূত হয়ে যান যে তখনকার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে তিনি উৎসাহিত করেন এই জায়গাটিকে একটা পর্যটন কেন্দ্র হিসাবে তৈরি করার। আর সেই থেকে এই ওল্ড দীঘা জনপ্রিয় হলো একটা পর্যটন কেন্দ্র হিসাবে। তারপর ধীরে ধীরে নিউ দীঘা, অমরাবতী পার্ক এগুলো তৈরি হয়েছে। তবে আমার এখনও অমরাবতী পার্ক ঘোরা হয়নি জানেন। বাবার মুখে শুনছিলাম ওই পার্কটা এখন আর অতটা সৌন্দর্য নেই, তবে ছোটোবেলায় যখন রাজা ছর্দি বড়দি আসতো তখন নাকি ওখানে বোটিং করানো হতো। চলুন, আমাদের মোটামুটি এই সি বিচ ঘোরা হয়ে গিয়েছে, এবার বাড়ি ফেরার পালা। আর ফেরার আগে দেখলাম এখানে খুব সুন্দর কুলফি বিক্রি হচ্ছে। এই কুলফিগুলো আগে আমাদের স্কুলের বাইরে বিক্রি হতো জানেন।
আজকে আমরা সারা দিন ধরে যা খাবার খেয়েছি মনে হয় না এরপরে হোটেলে ফিরে আর কোনো ডিনার করতে পারবো বলে। তবে বাচ্চারা তো কিছু খায়নি, তাই ওদের জন্য হোটেলে একটু হালকা খাবার বানাতে বলাই হয়েছিল। এই যে দিনের শেষে বাচ্চাদের ইচ্ছা পূরণ। এই গাড়িগুলোকে এত সুন্দর করে আলো দিয়ে সাজানো রয়েছে যে কোনো বাচ্চা দেখলেই তার ইচ্ছা করবে চাপতে। আমারই মাঝে মধ্যে মনে হয় আমার ছোটোবেলায় কেন এরকম গাড়িগুলো ছিল না, তাহলে আমিও হয়তো একটু চাপতে পারতাম। এই যে আমাদের দুই হিরো দুই বাইকে চেপে বেরিয়ে পড়েছে ওদের বাইক নিয়ে। পার্ক থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 9:45। তো ভালোই লাগলো, আজকে আমরা 4 জন যারা এই টোটোতে বসে আছি সবাই একই কালারের, প্রায় কাছাকাছি কালারেরই জামা পড়েছি। হঠাৎই হয়ে গেছে। ঘড়িতে এখন রাত 9টা, ঘুরতে বেরোলে সময়ের হিসেব একেবারেই থাকে না। চলুন পৌঁছে গিয়েছি হোটেলে। আজকে আমি একটা কাণ্ড করেছি জানেন। আসলে আমরা 4টে রুম তো নিয়েছিলাম, তাই প্রত্যেকটা রুমকে লক করে আলাদা আলাদা করে সকলে চাবি নিয়ে যাওয়ার থেকে আমরা ভেবেছিলাম যে 4টে রুমকেই ভালো করে লক করে নিয়ে 4টে রুমের মধ্যে 3টে রুমের চাবি একটা রুমের মধ্যে রেখে সেই মেন চাবিটাকে সাথে করে নিয়ে যাওয়া, তাহলে একটা চাবি ক্যারি করতে হলো। কিন্তু ওই মেন চাবিটাই ছিল আমার ব্যাগে, আর আমরা তো 2টো টোটো করে গেছি। প্রথম টোটোতে বড়দিরা ছিল, আর আমাদেরকে যেহেতু ওষুধ কিনতে হয়েছিল সেই জন্য ওদেরকে বলেছিলাম এগিয়ে যেতে, তাই ওরা এসে ছাদেই বসে রয়েছে জানেন। তবে মনে হচ্ছে সকলের অত কষ্ট হয়নি, কারণ প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে, আর তার সাথে সাথে ছাদ থেকে একটা দারুণ সুন্দর ভিউও দেখতে পাওয়া যাচ্ছে। রাতের অন্ধকারে জগন্নাথ মন্দির সেজে উঠেছে আলোকসজ্জায়। আজকে দুই ভাই বিচের ধারে খেলনা কিনলো না, রামা কিনেছে একটা রাবারের বল আর রিভু কিনেছে এই রাবারের সাপটা, সেটা নিয়েই ও ঘুরে ঘুরে সকলকে ভয় দেখাচ্ছে। চলুন এবার নিচে চলে যাই, কারণ প্রচণ্ড ঝড় উঠে গিয়েছে, ওদিকে বিদ্যুৎও চমকাচ্ছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দীঘার বাকি পার্টগুলো নিয়ে আসবো। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।